গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা স্ক্রিন দেখে বুঝে গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে বদ্বীপের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ডেল্টা। আগে আমরা একটু ভূমিকা জেনে নিই। নদীবাহিত পলি, বালি, কাদা প্রভৃতি অর্থাৎ নদীর বোঝা নদীর মোহনায় সঞ্চিত হওয়ার ফলে সেখানে যে ত্রিভুজাকৃতি ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে বদ্বীপ। এই চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রধান নদী এবং তার শাখা নদী উৎসস্থলের দিক থেকে নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত করে সমুদ্রের মোহনায় যে সঞ্চিত ভূমিভাগ গঠন করে তাকেই বলা হয় বদ্বীপ। এই বদ্বীপ নানা ধরনের হতে পারে, যেমন ধনুক আকৃতি বদ্বীপ। যে বদ্বীপের সমুদ্রমুখী রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে যায় তাকে ধনুকাকৃতি বদ্বীপ বলে। এই চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রধান নদী এবং তার শাখা নদী উৎপত্তিস্থল থেকে নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত করে ধনুক আকৃতি অর্থাৎ ধনুকের মতো ভূমিরূপ সৃষ্টি করেছে, আর এই ধরনের বদ্বীপকে বলা হয় ধনুক আকৃতি বদ্বীপ। এবার জেনে নেব উৎপত্তি কিভাবে হয়। যদি বদ্বীপের অন্তর্গত মূল নদীটি তার দুই পাশের শাখা নদী অপেক্ষা বেশি শক্তিশালী হয়, তাহলে সেই মূল নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সমুদ্রের দিকে কিছুটা এগিয়ে গিয়ে সঞ্চিত হয়, কিন্তু দুই পাশের শাখা নদী দ্বারা বাহিত পদার্থসমূহ কিছুটা কম দূরে গিয়ে সঞ্চিত হয়, ফলে বদ্বীপের সামনের দিক ধনুকের মতো বেঁকে যায়। এইভাবে বৃত্তচাপ বা জিভার বা ধনুকের আকৃতি বিশিষ্ট বদ্বীপ গড়ে ওঠে। চিত্রে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে প্রধান নদী বেশি শক্তিশালী, অর্থাৎ প্রধান নদীর বহন ক্ষমতা নুড়ি, কাকর, বালি, পলি বেশি, এবং তার শাখা নদীর বহন ক্ষমতা নুড়ি, কাকর, বালি কম। ফলে প্রধান নদীর সম্মুখবর্তী অংশ সমুদ্রের দিকে বেশি অগ্রসর হয় এবং উপনদীর অংশ কম অগ্রসর হয়, ফলে বদ্বীপটা ধনুকের মতো অবস্থান করে। আর এই ধরনের বদ্বীপকেই বলা হয় ধনুকাকৃতি বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ ক্রমবর্ধনশীল হয়, অর্থাৎ নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সবসময় সমুদ্রের দিকে সঞ্চিত হতেই থাকে, ফলে বছরের পর বছর, দিনের পর দিন এটা কি হতে থাকে, সমুদ্রের দিকে এগোতে থাকে। তারপরে জেনে নেব 2 নম্বর বৈশিষ্ট্য। এই বদ্বীপ সৃষ্টিতে নদী ও সমুদ্রের শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে। সমুদ্র থেকে যে বাতাস আসে সে বাতাসটা স্থলভাগের দিকে আঘাত করে, এবং নদী থেকে নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সমুদ্রের দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিপরীতমুখী ক্রিয়া এখানে কাজ করে। সমুদ্রের জল এবং নদীর জলের ঘনত্ব প্রায় সমান হলে এরূপ বদ্বীপ গড়ে ওঠে, অর্থাৎ ধনুকাকৃতি বদ্বীপে নদীর জলের ঘনত্ব এবং সমুদ্রের জলের ঘনত্ব প্রায় সমান থাকে। এই ধরনের বদ্বীপ প্রতি বছর সমুদ্রের দিকে অগ্রসর হয় বলে এদের বর্ধনশীল বদ্বীপ বলে। আমি আগেই বললাম যে প্রধান নদী এবং তার শাখা নদী নুড়ি, কাকর, বালি প্রভৃতি সমুদ্রের দিকে অর্থাৎ মোহনায় নিয়ে গিয়ে ধনুকাকৃতি বিশিষ্ট বদ্বীপ সৃষ্টি করবে, এবং এগুলো সমুদ্রের দিকে প্রতি বছর কী হবে, অগ্রসর হবে। সাধারণত এই বদ্বীপগুলি আয়তনে বড় হয়। যেমন গঙ্গা নদীর বদ্বীপ, নীল নদের বদ্বীপ, হোয়াংহো নদীর বদ্বীপ, মহানদী গোদাবরী ও ইরাবতী নদীর বদ্বীপ। এবার আমরা জেনে নেব বদ্বীপের দ্বিতীয় যে ভাগ রয়েছে, পাখির পায়ের মতো বা পক্ষীপথ বদ্বীপ, বার্ডফুট ডেল্টা। গতিশীল প্রধান অনুগামী নদী ও এর শাখা নদী দ্বারা বয়ে আনা পলি সমুদ্রের খানিকটা এগিয়ে পাখির পায়ের আঙুলের আকৃতি বিশিষ্ট যে বদ্বীপ গড়ে তোলে তাকে পাখির পায়ের মতো বা পক্ষীপথ বদ্বীপ বলে। এই চিত্র দেখলে বুঝতে পারবে যে নদী দ্বারা বাহিত সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণা সমুদ্র থেকে একটু দূরে গিয়ে পাখির পায়ের আঙুলের মতো অবস্থান করে, সেই জন্য একে পাখির পায়ের বদ্বীপ বলে। এবার জেনে নেব উৎপত্তি। সমুদ্রের জলের ঘনত্ব যদি নদীর জলের ঘনত্ব অপেক্ষা বেশি হয়, অথবা নদীর মোহনার কাছে যদি ভূমির ঢাল বেশি থাকে, তাহলে নদীবাহিত পদার্থসমূহ সমুদ্রে একটু দূরে গিয়ে সঞ্চিত হয়। এক্ষেত্রে সমুদ্র জলের লবণতা বেশি থাকায় মূল নদী বা শাখা নদী বাহিত পলিরাশি নদীর প্রবাহপথের দুদিকে সঞ্চিত হতে থাকে, ফলে সমগ্র বদ্বীপটি পাখির পায়ের মতো দেখায়। একেই বলে পাখির পায়ের মতো বদ্বীপ বা পক্ষী বদ্বীপ। এই চিত্র দেখলেই বুঝতে পারবে যে নদী যখন সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণা সমুদ্রের মোহনায় নিয়ে আসে, তখন নদীর মোহনার এখানে ঢাল বেশি থাকে এবং নদীর জলের চাইতে সমুদ্রের জলের লবণতা বেশি থাকে, ফলে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা প্রধান নদী এবং তার শাখা নদীর
দুই দিকে সঞ্চিত হয়ে পাখির পায়ের মতো বদ্বীপ গঠন করে। এবার জেনে নেব বৈশিষ্ট্য। এক্ষেত্রে বদ্বীপটি অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে যায়। চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে পাখির পায়ের মতো বদ্বীপ অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, এই বদ্বীপ সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত। উদাহরণ, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি মৌসুমী নদীর বদ্বীপ, ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। এবার জেনে নেব তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্পেড ডেল্টা। যে বদ্বীপের অগ্রভাগ সমুদ্রের দিকে করাতের দাঁতের মতো তীক্ষ্ণ ও প্রসারিত তাকে বলে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্পেড বদ্বীপ বা করাতের দাঁতের মতো বদ্বীপ। ল্যাতিন শব্দ কাস্পেটের অর্থই হচ্ছে তীক্ষ্ণ। এই চিত্র দেখলে বুঝতে পারবে যে নদী দ্বারা বাহিত নুড়ি, কাঁকর, পলি প্রভৃতি সমুদ্রের দিকে তীক্ষ্ণ আকারে সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করে। মোহনায় নদীর জলের চেয়ে সমুদ্র তরঙ্গের শক্তি এই বদ্বীপ সৃষ্টিতে বেশি থাকে। নদীর শক্তির বিপরীতে সমুদ্রের শক্তি এই বদ্বীপ সৃষ্টিতে কাজ করে। মোহনায় নদীর জলের চেয়ে সমুদ্র তরঙ্গের শক্তি এই বদ্বীপ সৃষ্টিতে বেশি থাকে। নদীর শক্তির বিপরীতে সমুদ্রের শক্তি এই বদ্বীপ সৃষ্টিতে কাজ করে। এক্ষেত্রে মূল নদীর মোহনা ক্রমশ সমুদ্রের দিকে এগিয়ে যায়। উদাহরণ, ইতালির তাইবার নদীর বদ্বীপ, স্পেনের রিও এব্রো নদীর বদ্বীপ, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্পেড বদ্বীপ বা করাতের দাঁতের মতো বদ্বীপ।